Hello students, today we will make an elementary concept on sampling distribution. So let's go. আমরা আজ থেকে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারে প্রবেশ করলাম। এখান থেকে শুরু হলো তোমাদের পরীক্ষার জন্য খুব ভালো করে এই জায়গাগুলো বাড়িতে পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো প্রথমের যে ভিডিওটি এটা শুধুমাত্র আমরা কিছু ওয়ার্ডের সঙ্গে পরিচিত হব, আর এই ওয়ার্ডগুলো তুমি বুঝতে পারলেই হবে এটা দিয়ে কি বলতে চেয়েছি। তো শুরুতেই আমরা একটা স্যাম্পল নিচ্ছি। সাপোজ স্যাম্পলটা এরকম x1 x2 এইভাবে xn অবধি আমরা স্যাম্পল নিচ্ছি। তো যখন স্যাম্পল নেব তখন স্যাম্পলগুলো আমরা আগেই শিখেছি, ওটা স্মল লেটার্স দিয়ে লেখা হয়, অর্থাৎ স্মল x1 স্মল x2 এইভাবে স্মল xn দিয়ে লেখা হয়। এই স্যাম্পলটা কোথা থেকে নেব না একটা পপুলেশন থেকে নেব। সেই পপুলেশনটা কার না একটা র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্সের। তাহলে যখনই স্যাম্পল বলবে তখন স্যাম্পলের সাইজ বলবে। আমরা এখানে n সংখ্যক আমরা স্যাম্পল ভ্যালুজ নিয়েছি, x1 x2 এইভাবে xn, এদেরকে স্যাম্পল ভ্যালুজ বলে। আর কোথায় থেকে নিয়েছি না একটা পপুলেশন থেকে নিয়েছি। এই পপুলেশনেরটা কার না একটা গিভেন র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স। তাহলে স্যাম্পলটা দেখে নিই, চলো। তাহলে স্যাম্পলটা নিয়েছিলাম কি দেখো তো, স্মল x1 x2 xn, এটা স্যাম্পল। এর সাইজ কত অফ সাইজ n। কোথায় থেকে আমরা এটা ড্র করেছি না এটা একটা পপুলেশন থেকে ড্র করেছি। আর এক্স র্যান্ডম ভেরিয়েবলের পপুলেশন, তাহলে ফ্রম দ্য পপুলেশন, পপুলেশনটা কার এক্স র্যান্ডম ভেরিয়েবলের। তাহলে এই x1 x2 xn মোট এখানে n সংখ্যক ভ্যালুজ আছে। এই x1কে এটাকে আমরা বলছি স্যাম্পল ভ্যালু, স্যাম্পল ভ্যালু। তাহলে সবগুলো মিলে কি হচ্ছে, সবগুলো মিলে আমরা তাহলে বলছি স্যাম্পল ভ্যালুজ। তো এইখানে লক্ষ্য করে দেখো তো, x1 এটা ফার্স্ট স্যাম্পল ভ্যালু, সেকেন্ড স্যাম্পল ভ্যালু, nth স্যাম্পল ভ্যালু। এই স্যাম্পল ভ্যালুগুলো সবই কিন্তু আমরা নিচ্ছি পপুলেশন র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্সের জন্য। অর্থাৎ এই ভ্যালুসগুলো ক্যাপিটাল এক্স র্যান্ডম ভেরিয়েবল দেবে, কিন্তু এই x1 এই ভ্যালুটা আমরা একদম অ্যাট ফার্স্ট পাচ্ছি। তাই এইখানে আমরা ভাবছি যে একটা নতুন র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল x1-এর জন্য এই ভ্যালুটা পাচ্ছি। তাহলে সেকেন্ড যে পজিশনে যে ভ্যালুটা পাচ্ছি সেটা x2 র্যান্ডম ভেরিয়েবলের জন্য পাচ্ছি। অনুরূপে এইভাবে চলতে থাকবে, xnটা xn র্যান্ডম ভেরিয়েবলের জন্য পাচ্ছি। তাহলে এখানে মোট স্যাম্পল ভ্যালুজ হলো n সংখ্যক, আর করেসপন্ডিং আমরা র্যান্ডম ভেরিয়েবলস পেলাম n সংখ্যক। এখন একটু ভেবে দেখো তো, এই স্যাম্পলগুলোর সাইজ n, তাই আমরা এইটাকে একত্রে এইরকমভাবে লিখছি, হ্যাঁ, xn। তাহলে এটা একটা স্যাম্পল। এই স্যাম্পলটা কার না স্যাম্পলটা হলো অফ র্যান্ডম ভেরিয়েবল এক্স। এক্সটা কি আছে না কি দিয়ে তৈরি, x1 x2 xn। এখন এটা একটা পার্টিকুলার আমরা স্যাম্পল নিয়েছি। এই পার্টিকুলার স্যাম্পল x1 x2 xn এটা পার্টিকুলার স্যাম্পল। এখন দেখো যে যেহেতু দেখো আমরা এই x1টার করেসপন্ডিং আমরা একটা র্যান্ডম ভেরিয়েবল নিয়েছি, x2-র করেসপন্ডিং ক্যাপিটাল x2 র্যান্ডম ভেরিয়েবল, এর করেসপন্ডিং xn র্যান্ডম ভেরিয়েবল। তাহলে যেহেতু র্যান্ডম ভেরিয়েবলস এরা আবার অনেক ভ্যালুস দেবে, তাহলে এরা যদি প্রত্যেকে একবার করে ভ্যালু দিয়ে ফেলে তাহলে নতুন আরেকটা স্যাম্পল তৈরি হয়ে যাবে। এরপরে আবার x1 x2 xn এদের ভ্যালুগুলো সংগ্রহ করলাম, আর একটা স্যাম্পল তৈরি হবে। এইরকম অনবরত স্যাম্পল তৈরি হতে থাকবে। তাই
আমরা এইটাকে এইভাবে একসঙ্গে লিখে যদি আমরা এটাকে র্যান্ডম স্যাম্পল বলি তাহলে আমরা বুঝবো যে এই দেখো এই n সংখ্যক র্যান্ডম ভেরিয়েবলস দিয়ে আমরা যে র্যান্ডম ভেরিয়েবল x পেলাম, এই x র্যান্ডম ভেরিয়েবলের একটা ভ্যালু হলো এইটা। এখন এই এক্সটা অনবরত ভ্যালুস দিতে থাকবে। কার মতো ভ্যালুস দিতে থাকবে? এইরকম। তো এই সমস্ত ভ্যালুসগুলো সব একত্রিত হয়ে আমাদের তৈরি হবে Rn তৈরি হবে। এই Rn এটাকে আমরা বলবো n ডাইমেনশনাল স্পেস বলবো। আর এইটাকে বলবো আমরা যে n ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবল বলবো। কেন? এটা n ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবল। এবার দেখো যে বিষয়টা আমরা বললাম, আমরা ভাষাটা আমরা পরপর দেখতে থাকবো। চলো যাই। আচ্ছা, আমরা কি বলেছিলাম? একটা স্যাম্পল কনসিডার করব। সেই স্যাম্পলটাকে কি ধরেছিলাম বলো তো? x1 x2 xn। যেহেতু এটা nটা আমরা দেখো nটা কম্পোনেন্টস নিচ্ছি, তাই এর সাইজ হলো n। এটা কোথায় থেকে নেওয়া হয় না, যেই স্যাম্পল বলবো সেটা তাহলে নেওয়া হয় একটা পপুলেশন থেকে। আর পপুলেশনটা কার? একটা র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স। এইরকম কথা আমরা গোটা চ্যাপ্টার জুড়ে, গোটা স্ট্যাটিস্টিক্স জুড়ে মানে এইটা বলবো, এখানে যে ভাষাটা লেখা হয়েছে। তাহলে এই x1 যেটা না, এটা স্যাম্পল ভ্যালু, x2 স্যাম্পল ভ্যালু, xn স্যাম্পল ভ্যালু। এখন দেখো তো আমরা এরকম করে ভাবছি, হ্যাঁ, এই x1টা এই স্যাম্পল ভ্যালুটির করেসপন্ডিং একটা র্যান্ডম ভেরিয়েবল, যেটাকে আমরা আগে বলেছি ক্যাপিটাল x1। x2-র করেসপন্ডিং ক্যাপিটাল x2 র্যান্ডম ভেরিয়েবল, xn এর করেসপন্ডিং ক্যাপিটাল xn র্যান্ডম ভেরিয়েবল। তো আমরা ভাষাটা একটু দেখে নিই। দেখো তো, দ্য ফার্স্ট স্যাম্পল ভ্যালুটা কি? x1 মে বি রিগার্ডেড অ্যাজ দ্য অবজার্ভড ভ্যালু কার? অফ এ র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল x1। তাহলে এই ক্যাপিটাল x1 একটা র্যান্ডম ভেরিয়েবল, এ কোন ভ্যালুটা দিচ্ছে না? ফার্স্ট কম্পোনেন্ট x1 দিচ্ছে। দেখো, দ্য সেকেন্ড স্যাম্পল ভ্যালু x2 দ্যাট অফ অ্যানাদার র্যান্ডম ভেরিয়েবল x2, অর্থাৎ সেকেন্ড স্যাম্পল ভ্যালুটি x2 র্যান্ডম ভেরিয়েবল দিচ্ছে। এইভাবে চলতে থাকবে। তাহলে nth স্যাম্পল ভ্যালুটি, দেখো, দ্য nth স্যাম্পল ভ্যালু দ্য অবজার্ভড ভ্যালু অফ এ র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল xn। তাহলে ক্যাপিটাল xn nth স্যাম্পল ভ্যালু স্মল xn দেবে। তাহলে এখন দেখো আমরা কটা র্যান্ডম ভেরিয়েবল পেলাম? ক্যাপিটাল x1, ক্যাপিটাল x2, এইভাবে ক্যাপিটাল xn, অর্থাৎ n সংখ্যক র্যান্ডম ভেরিয়েবলস আমরা নিলাম। এই র্যান্ডম ভেরিয়েবলস কিন্তু সিকোয়েন্স অনুসারে কাজ করবে, অর্থাৎ x1 একটা ভ্যালু দেবে, x2 একটা ভ্যালু দেবে, x3, এইভাবে xn একটা করে ভ্যালু দেবে। আর এই ভ্যালুগুলো যখন x1 থেকে xn অবধি র্যান্ডম ভেরিয়েবলসগুলো দিয়ে ফেললো, তাহলে একটা স্যাম্পল তৈরি হলো। তো এইভাবে যেহেতু ক্যাপিটাল x1, x2, xn এরা একসঙ্গে আমরা ধরছি তারা কাজ করছে, অর্থাৎ এই n সংখ্যক র্যান্ডম ভেরিয়েবলসগুলো মিলে যেন একটা র্যান্ডম ভেরিয়েবলের আচরণ করছে, যেটাকে আমরা স্মল x দিয়ে লিখেছি কিন্তু বোল্ড আকারে লেখা হয়েছে। এটা কি বলো দেখি? অ্যাকচুয়ালি জয়েন্ট র্যান্ডম ভেরিয়েবল। আর এই জয়েন্ট র্যান্ডম ভেরিয়েবল আমরা এখন বলছি যে x1 একটা ভ্যালু দিচ্ছে, x2 একটা ভ্যালু দিচ্ছে, xn একটা ভ্যালু দিচ্ছে। এইভাবে ভ্যালু না দিয়ে একসঙ্গে nটাই একসঙ্গে ভ্যালু দিয়ে দিল, তাহলে একসঙ্গে স্যাম্পল পেয়ে গেলাম। এই আইডিয়াটা আমাদের খুব কাজে লাগবে। অর্থাৎ স্মল x যে র্যান্ডম ভেরিয়েবলটি যখন ভ্যালু দিচ্ছে ওই পর নিয়ম অনুসারে দিচ্ছে। এখন ওইরকম ভাববো না, এখন ভাবছি যে একসঙ্গে ওই স্যাম্পলটা দিয়ে দিচ্ছে। তাহলে এইরকম স্যাম্পল যতগুলো দিতে পারে সবার কালেকশান আমরা করব। আর এই সবার কালেকশানটাই কি আমরা কি বলবো? সবার কালেকশানটা কার মধ্যে আছে না n ডাইমেনশনাল স্পেসের মধ্যে আছে। চলো আমরা ওই জায়গাটা দেখে নিই। আচ্ছা, এইখানে যে আমরা n ডাইমেনশনাল স্পেস Rn, তার আগে আরেকটু দু একটা জায়গা একটু বুঝে নেওয়া যাক।
এই x1 x2 xn অ্যাকচুয়ালি এরা একটা পপুলেশন থেকে নিচ্ছি, আর সেই পপুলেশনটাকে আমরা বলছি প্যারেন্ট র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্সের পপুলেশন। তাহলে x1 x2 xn এটা নিচ্ছি কোথায় থেকে? একটা নির্দিষ্ট পপুলেশন থেকে। এই নির্দিষ্ট পপুলেশনটা কার না? এই ক্যাপিটাল এক্স র্যান্ডম ভেরিয়েবল, আর এটাকে প্যারেন্ট র্যান্ডম ভেরিয়েবল বলা হচ্ছে। হ্যাঁ, যা কিছু উৎপন্ন হবে সব এই র্যান্ডম ভেরিয়েবল থেকে উৎপন্ন হচ্ছে, দিয়ে আমরা সেটাকে বিভিন্নভাবে সাজাচ্ছি মাত্র, কিন্তু উৎপন্ন হচ্ছে কোথায়? ক্যাপিটাল এক্স র্যান্ডম ভেরিয়েবল থেকে। তাই এটা প্যারেন্ট র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স বলা হচ্ছে। এখন দেখো তো যে এই যে র্যান্ডম ভেরিয়েবলসগুলো ক্যাপিটাল x1 x2 xn, এই x1 তো অ্যাকচুয়ালি এই x1 কার ভ্যালুস দিচ্ছে বলো তো? ক্যাপিটাল এক্সগুলির ভ্যালুজই তো পাচ্ছি। তার কারণ কি? ফার্স্ট কম্পোনেন্ট x1 সেটা তো ক্যাপিটাল এক্স থেকেই তৈরি, আর ক্যাপিটাল x1 ফার্স্ট কম্পোনেন্টটা দিচ্ছে। তো স্যাম্পল যদি অনবরত পরিবর্তন হতে থাকে তাহলে ফার্স্ট কম্পোনেন্ট অনবরত পরিবর্তন হবে, আর সেই ফার্স্ট কম্পোনেন্ট তৈরি হচ্ছে কোথায় থেকে? সবই কিন্তু ক্যাপিটাল এক্স থেকে তৈরি হচ্ছে। তাই ক্যাপিটাল এক্স যদি আমরা র্যান্ডম ভেরিয়েবলস অর্থাৎ ক্যাপিটাল এক্সের যে ভ্যালুসগুলো আমরা যদি স্যাম্পলগুলো অসংখ্য উপায়ে নিই, অনবরত নিতে থাকি, তাহলে ক্যাপিটাল x1 অর্থাৎ ফার্স্ট কম্পোনেন্টের যে ভ্যালুসগুলো ক্যাপিটাল এক্সের জন্য পাবো সেই ভ্যালুসগুলোকে দিচ্ছে আবার ক্যাপিটাল x1 দিচ্ছে। অর্থাৎ x1 যে ভ্যালুস দিচ্ছে অ্যাকচুয়ালি ক্যাপিটাল এক্সের সেই ভ্যালুসগুলোই। সেই কারণে ক্যাপিটাল x1 এর এই র্যান্ডম ভেরিয়েবলটি পপুলেশন অর্থাৎ প্যারেন্ট র্যান্ডম ভেরিয়েবলের ক্যাপিটাল এক্সের এটা সেম ডিস্ট্রিবিউশন। ক্যাপিটাল x2 অনুরূপে এই র্যান্ডম ভেরিয়েবলটির যা ডিস্ট্রিবিউশন ক্যাপিটাল এক্সের সেই ডিস্ট্রিবিউশন। এইভাবে xn এর ডিস্ট্রিবিউশন ক্যাপিটাল এক্সের ডিস্ট্রিবিউশন একই। সেই কারণে ভাষাটা একটু দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে দেখো, বাট অল দ্য স্যাম্পল ভ্যালুজ, মানে সমস্ত স্যাম্পল ভ্যালুজ x1 x2 xn এর অ্যাকচুয়ালি কার ভ্যালুজ? আর অবজার্ভ ভ্যালুজ অফ প্যারেন্ট র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স। তাহলে ক্যাপিটাল এক্সের অবজার্ভ ভ্যালুজগুলি x1 x2 xn, and as such the random variables x1 x2 xn must all have the same distribution. এটা আমরা বুঝে গেছি কেন হচ্ছে, that of x, that is of the population। অর্থাৎ ক্যাপিটাল x1 ক্যাপিটাল x2 ক্যাপিটাল xn এর যে ডিস্ট্রিবিউশন সেটা র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্সের ডিস্ট্রিবিউশন অথবা পপুলেশনের আমরা ডিস্ট্রিবিউশন বলার আমাদের অধিকার আছে। মানে যেহেতু x1 x2 xn সবাই তৈরি হচ্ছে এক র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স থেকেই। এখন দেখো এই x1 অ্যাকচুয়ালি এই x1 মানে কি গো? ফার্স্ট কম্পোনেন্টের করেসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল। যখন আমরা এক্সপেরিমেন্টটাকে রিপিট করব, আমরা র্যান্ডম এক্সপেরিমেন্ট ক্যাপিটালি এটাকে একবার ঘটালাম, ঘটানোর ফলে যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট ক্যাপিটাল x1 র্যান্ডম ভেরিয়েবল দিচ্ছে। এটা মানে কি? র্যান্ডম এক্সপেরিমেন্টকে দ্বিতীয়বার ঘটাবো, এই প্রথমবার ঘটানোর সঙ্গে দ্বিতীয়বারের ঘটানোর এই সম্পর্কটা আমাদের নেই। অর্থাৎ এটা দ্বিতীয়বার সম্পূর্ণভাবে নতুন করে আবার র্যান্ডম এক্সপেরিমেন্টটা ঘটাবো। তখন যে আমরা ভ্যালু পাবো সেই ভ্যালুসগুলো দেবে ক্যাপিটাল x2। অনুরূপে nth টাইমে র্যান্ডম এক্সপেরিমেন্টকে আবার নতুনভাবে ঘটানো হচ্ছে, তাহলে সেখানে যে ভ্যালুসগুলো পাবো সেগুলো সবই এই xn দেবে। তাই দেখো x1 এর উপরে x2 এটা নির্ভরশীল নয়, তেমনি x2 x3-র উপর নির্ভরশীল নয়, x3 x1 x2-র উপর নির্ভরশীল নয়, xn x1 x2 xn-1 এর উপর নির্ভরশীল নয়। তাই x1 x2 xn এরা দেখে বলছি আমরা মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভাষাটা দেখি। সিন্স দ্য স্যাম্পল ভ্যালুজ
আর গিভেন বাই রিপিটেশনস অফ দ্য র্যান্ডাম এক্সপেরিমেন্ট, মানে স্যাম্পল ভ্যালুস আমরা n সংখ্যক যদি স্যাম্পল সাইজ হয় তাহলে র্যান্ডাম এক্সপেরিমেন্টকে কতবার ঘটাচ্ছি, দেখো এখানে আন্ডার ইউনিফর্ম কন্ডিশনস, মানে একই রকম কন্ডিশনসে আমরা n বার রিপিট করব। সেই কারণে বলা হয়েছে ইট ফলোস দ্যাট দ্য র্যান্ডাম ভেরিয়েবলস x1 x2 xn শুড বি মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। শুড বি মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট এই কথাটা গুরুত্বপূর্ণ কথা, এটা তোমাকে এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, এটা খুব কাজে লাগবে। নেক্সট, তাহলে র্যান্ডাম এক্সপেরিমেন্টটা n বার ইউনিফর্ম কন্ডিশনসের উপরে যখন রিপিট করা হচ্ছে তখন যে ভ্যালুসগুলো পাচ্ছি ক্যাপিটাল এক্সের, সেই ভ্যালুসগুলো হলো স্মল x1 x2 xn, আর এদের করেসপন্ডিং র্যান্ডাম ভেরিয়েবলসগুলো আমরা ক্যাপিটাল x1 ক্যাপিটাল x2 ক্যাপিটাল xn এটা আমরা নিয়েছি। এই ক্যাপিটাল x1 x2 xn আমরা শিখেছি এরা মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে দেখো এদের যে জয়েন্ট ডিস্ট্রিবিউশন, এদের জয়েন্ট ডিস্ট্রিবিউশন মিনস এই দেখো এই x, এটা একটা র্যান্ডাম ভেরিয়েবল x1 x2 xn দিয়ে তৈরি হয়েছে। এই n ডাইমেনশনাল র্যান্ডাম ভেরিয়েবলটিকে র্যান্ডাম পয়েন্ট, এইটাকে কি বলা হচ্ছে র্যান্ডাম পয়েন্ট। এই র্যান্ডাম পয়েন্ট কোথায় না n ডাইমেনশনাল স্পেস Rn এর। তাহলে n ডাইমেনশনাল র্যান্ডাম ভেরিয়েবলটা হলো র্যান্ডাম পয়েন্ট। র্যান্ডাম পয়েন্ট কোথাকার n ডাইমেনশনাল স্পেস Rn এর। এইটাকে বলা হচ্ছে স্যাম্পল পয়েন্ট বলা হচ্ছে, আর Rnটাকে কি বলা হচ্ছে স্যাম্পল স্পেস বলা হচ্ছে। এখন দেখো তো একটা স্যাম্পল যার সাইজ হলো n, x1 x2 xn আমরা নিলাম। তাহলে এই x1 x2 xn অ্যাকচুয়ালি এই যে স্মল x র্যান্ডাম ভেরিয়েবল এরই একটা ভ্যালু, হ্যাঁ, এর একটা পার্টিকুলার ভ্যালু, অর্থাৎ ক্যাপিটাল x1 ক্যাপিটাল x2 ক্যাপিটাল xn এর করেসপন্ডিং ভ্যালুসগুলো হলো এইটা, রিগার্ডেড অ্যাজ অ্যান অবজার্ভড ভ্যালু অফ দ্য স্যাম্পল পয়েন্ট। এই দেখো x বলে দিয়েছে। এবার আমরা ডিস্ট্রিবিউশন বের করব। এই x যে n ডাইমেনশনাল র্যান্ডাম ভেরিয়েবল এর আমরা ডিস্ট্রিবিউশন নির্ণয় করব। তাহলে এর ডিস্ট্রিবিউশন মিনস এই জয়েন্ট এর ডিস্ট্রিবিউশন, আর এর ডিস্ট্রিবিউশন মিনস যেহেতু ক্যাপিটাল x1 x2 xn এরা মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, তাই এদের ডিস্ট্রিবিউশন সেপারেটলি ডিস্ট্রিবিউশনের প্রোডাক্ট হয়ে যাবে। মিনস দেখো এখানে ক্যাপিটাল এফ অফ x1 x2 xn এটা কি, এটা হলো n ডাইমেনশনাল র্যান্ডাম ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন ক্যাপিটাল এফ ইজ ইকুয়াল টু কি না ক্যাপিটাল x1 এর ডিস্ট্রিবিউশন ইন্টু ক্যাপিটাল x2 ডিস্ট্রিবিউশন ইন্টু ক্যাপিটাল xn এর ডিস্ট্রিবিউশন। কারণ কি ক্যাপিটাল x1 x2 xn এরা কি না মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। আমরা এইভাবে ক্যাপিটাল এফ অফ এক্স এটা এক্স র্যান্ডাম ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন ফাংশন আমরা পেয়ে যাব। অর্থাৎ তোমাদেরকে তাহলে এই রেজাল্টটা আর একটা পেলাম, যেটা মনে রাখতে হবে এবং এই জায়গাটা একটু বুঝে নিতে হবে। নেক্সট, আমরা যে স্যাম্পল নিলাম এই স্যাম্পল ভ্যালুসগুলি দিয়ে, অর্থাৎ একটা র্যান্ডাম স্যাম্পল যদি নিই, এই র্যান্ডাম স্যাম্পল দিয়ে আমরা একটা ফাংশন বানাবো। অর্থাৎ স্মল x1 x2 xn দিয়ে যে ফাংশন আমরা তৈরি করব সে যে কোনো ফাংশন, সেই ফাংশনটা কি আমরা বলবো স্ট্যাটিস্টিক। এটা গুরুত্বপূর্ণ। সাপোজ স্মল ই, এই স্মল এটা স্মল x1 x2 xn এই স্যাম্পলগুলির ফাংশন, তাহলে স্মল এটাই হলো স্ট্যাটিস্টিক। এখন ইম্পর্টেন্ট যে এই স্ট্যাটিস্টিক নিয়ে আমরা কি কাজ করব, আমরা কেন এই স্ট্যাটিস্টিক পড়ব সেটা একটু বুঝে নেব। তার আগে ডেফিনিশনটা একটু দেখে নিই ভাষাটা। তাহলে দেখো তো এনি ফাংশন অফ দ্য স্যাম্পল ভ্যালুজ, যে কোনো ফাংশনকে কি বলবো একটা স্ট্যাটিস্টিক। আমরা পার্টিকুলার একটা ফাংশন উল্লেখ করে বলছি, হ্যাঁ, x1 x2 xn এটা একটা র্যান্ডাম স্যাম্পল। র্যান্ডাম স্যাম্পল নিশ্চয়ই বুঝে গেছো, অর্থাৎ এইটা অনবরত পরিবর্তনশীল হতে পারে।
এটা কোথা থেকে নিচ্ছি? সাইজ এন পপুলেশন থেকে নিচ্ছে র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্সের জন্য। স্মল এ এটা র্যান্ডম স্যাম্পল ভ্যালুজ x1 x2 xn এর ফাংশন, অর্থাৎ এখানে x1 x2 xn পরিবর্তনশীল। পার্টিকুলার একটা ভ্যালুর জন্য এ একটা ভ্যালু দেবে, এটা চেঞ্জ হলে এও চেঞ্জ হয়ে যাবে, তাই এটা একটা ফাংশন। এ একটা ফাংশন কার উপর নির্ভরশীল? x1 x2 xn এর উপর নির্ভরশীল। তাই এই স্মল এ এটাকে আমরা স্ট্যাটিস্টিক বলছি। তো এই স্ট্যাটিস্টিক তার এক্সাম্পলস এর আগে আমরা পড়েছি। এক্স বার কী দিয়ে তৈরি হয়েছিল মনে আছে? এক্স বার ইজ ইকুয়াল টু আমরা ছিল x1 প্লাস x2 প্লাস এইভাবে প্লাস xn বাই n ছিল, অর্থাৎ স্যাম্পল ভ্যালুসগুলির যেন অ্যারিথমেটিক গড় ছিল। x1 x2 xn স্যাম্পল ভ্যালুস দিয়ে এটা তৈরি হচ্ছে বলে এক্স বারটা এটাই কি বলছি না, এটাকে স্ট্যাটিস্টিক হিসেবে আমরা ভাবতে পারি। তেমনি স্যাম্পল ভ্যারিয়েন্স ক্যাপিটাল এস স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমরা জানো যে 1/n সামেশন xi মাইনাস x বার হোল স্কোয়ার। এটাও তো স্যাম্পল ভ্যালুস দিয়েই তৈরি, তাই এস স্কোয়ার স্যাম্পল ভ্যারিয়েন্স এটাও একটা স্ট্যাটিস্টিক। তেমনি মোমেন্ট পড়েছো, স্যাম্পল মোমেন্ট পড়েছো, কার তারপরে সেন্ট্রাল মোমেন্ট পড়েছো সব স্যাম্পলের, এগুলো সবই স্ট্যাটিস্টিকের মধ্যে পড়ে। এখন এই স্ট্যাটিস্টিক কেন পড়ব এটা দেখব। তার আগে আমরা চলো আরেকটা অংশ দেখে নিই। আচ্ছা, স্মল এ কী বলো তো? স্মল এটা স্ট্যাটিস্টিক নিয়েছি তাই না, অর্থাৎ x1 x2 xn এই স্যাম্পল ভ্যালুসগুলির একটা ফাংশন। তো এই স্মল এ এর করেসপন্ডিং আমরা র্যান্ডম ভেরিয়েবল তৈরি করছি, এটাকে ক্যাপিটাল এ দিয়ে চিহ্নিত করছি। অর্থাৎ ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু দেখো এ x1 x2 xn র্যান্ডম ভেরিয়েবলসের ফাংশন। তাহলে ক্যাপিটাল এটা কি বলো দেখি? র্যান্ডম ভেরিয়েবল। এই র্যান্ডম ভেরিয়েবলটি x1 x2 xn মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবলস দিয়েই তো তৈরি হয়েছে। আর এই x1 x2 xn এরা সবাই কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা করে ডিস্ট্রিবিউশন, ক্যাপিটাল এক্সের যে ডিস্ট্রিবিউশন সেই ডিস্ট্রিবিউশন রয়েছে, অর্থাৎ প্যারেন্ট ডিস্ট্রিবিউশন x1 x2 xn এরা অধিকারী। তাহলে ক্যাপিটাল এ এই র্যান্ডম ভেরিয়েবলের জন্য যে ডিস্ট্রিবিউশন পাব সেই ডিস্ট্রিবিউশনটাকেই আমরা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন বলছি। কার? ওই স্ট্যাটিস্টিক স্মল এ। খুব সিম্পল, তাহলে কি দাঁড়ালো? একটা স্ট্যাটিস্টিক স্মল এ, তার করেসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এ, তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কি আমরা বলছি? স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ দ্য স্ট্যাটিস্টিক স্মল এ। এবার আমরা ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল বুঝবো, এটা ভীষণ গুরুত্বপূর্ণ এই পার্টটাও। ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল চলো দেখি। একটা স্যাম্পল নিলাম একটা পপুলেশনের ক্যাপিটাল এক্স র্যান্ডম ভেরিয়েবলের জন্য। এই আমরা এটা ডিসক্রিট পপুলেশন দিয়ে প্রথমে আমরা এটা দেখে নেব। তাহলে র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স, তাহলে অবশ্যই ডিসক্রিট ভ্যালু দেবে। যে স্যাম্পলটি আমরা নিয়েছি x1 x2 xn, অ্যাকচুয়ালি পপুলেশনটা তো ধরো ফাইনাইট, তাহলে ডিসক্রিট পপুলেশন যদি হয় তাহলে তার পয়েন্টসগুলো ডিসক্রিট, ক্যাপিটাল এক্সের ভ্যালুসগুলো ডিসক্রিট হবে। তাহলে যে স্যাম্পল ভ্যালুসগুলি নেব সবাই কিন্তু ওই ক্যাপিটাল এক্সেরই ভ্যালুস। ক্যাপিটাল এক্সের যত ভ্যালুস দেয় সবগুলো তার স্যাম্পলে পাওয়া যাবে না, তাই স্যাম্পলে যেটুকু পাবো সাইজ যদি n সংখ্যক হয় তাহলে এই x1 x2 xn এই স্যাম্পল ভ্যালুসগুলো কিন্তু সবাই ডিস্টিংক্ট হবে এরকম নিশ্চিত করে আমি বলতে পারবো না। অর্থাৎ
এই স্যাম্পল ভ্যালুসগুলি রিপিট হতে পারে। তাই এই স্যাম্পল ভ্যালুসগুলির মধ্যে আমরা ধরে নিচ্ছি যে ডিস্টিংক্ট স্যাম্পল ভ্যালুসের সংখ্যা হলো m সংখ্যক, আর জাই1 জাই2 জাইm, এটা লক্ষ্য করো, জাই1 জাই2 জাইm এরা ডিস্টিংক্ট স্যাম্পল ভ্যালুস। আর জাই1টা এটা রিপিট করেছে f1 বার, জাই2টা f2 বার, আর জাইmটা হলো fm বার। তাহলে স্যাম্পল সাইজ n, তাই f1 f2 fm এর যোগফল n হবে। এখন লক্ষ্য করে দেখো, এটা টেবিলের সাহায্যে আমরা এটা দেখে নিচ্ছি। টেবিলটা দেখো জাই আর f দিয়ে তৈরি। জাই1টা ঘটেছে f1 বার, জাই2টা ঘটেছে f2 বার, জাইm ঘটেছে fm বার। স্যাম্পলের প্রতিটি কম্পোনেন্ট ঘটার সম্ভাবনা একই রকম, তাই n সংখ্যক কম্পোনেন্টস আছে, তাই x1 ঘটার সম্ভাবনা 1/n। তাহলে জাই1 ঘটেছে f1 বার, তাহলে জাই1 f1 বার ঘটেছে বলে আমরা জাই1টা পাবো, অর্থাৎ জাই1 যে প্রবাবিলিটি হবে সেটা f1/n। তার কারণ প্রতিটি স্যাম্পল ভ্যালুর পাওয়ার সম্ভাবনা 1/n। তাহলে জাই1টা ঘটেছে f1 বার, তাহলে f1 × 1/n মিনস f1/n। তাহলে জাই1-এ f1/n প্রবাবিলিটি আছে। ছবিতে দেখো, ছবিতে চলে যাও, দেখো ছবিতে একটা ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম আছে না, ছবিতে জাই1-এ f1/n দেখানো হয়েছে। অনুরূপে জাই2-তে দেখানো হয়েছে f2/n, আর জাইম-এ হচ্ছে fm/n। এই যে ছবিটা দেখছো তো, অ্যাকচুয়ালি এই ছবিটা আমাদের যে পপুলেশন থেকে এই স্যাম্পলটা নিয়েছি তারই একটা ফিগার তৈরি করার চেষ্টা করছে। তো এই ফিগারটি সম্পূর্ণভাবে দিতে পারছে না, একটা আইডিয়া দিচ্ছে। দেখো আইডিয়াটা কি, একটু ছবিতে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো তো, ধরো পপুলেশনটা যদি সত্যিকারের এরকম হয়, এই পপুলেশনটা এই ধরনের, হ্যাঁ এইরকম পপুলেশনটি এই টাইপ, এরকম পপুলেশন, হ্যাঁ এই। তাহলে লক্ষ্য করে দেখো তো, আমি যদি এটাকে এইভাবে একটু এইভাবে সাজাতে বোঝার সুবিধার জন্য আমি তৈরি করলাম, তো এখানেও দেখো ওইরকম একটা ফিগার তৈরি করার চেষ্টা করছি। দেখো এইটা এরকমভাবে চলে যাচ্ছে, তাই না, অনেকটা এই অরিজিনাল ফিগারের মতো তৈরি করার চেষ্টা করছি। তো এইটা ক্রমশ যদি স্যাম্পলের সাইজটা বৃদ্ধি করতে থাকি, তাহলে এই হাইটগুলো ছোট বড় হয়ে গিয়ে অ্যাডজাস্ট হয়ে গিয়ে এদের মতো হাইট হওয়ার চেষ্টা করবে। এবং সেই সঙ্গে আরও দেখো, এখানে আমরা জাই1 জাই2 জাইm-এ শেষ করেছি, তাই না। তো এইরকম আরও তো পপুলেশনের স্যাম্পল ভ্যালুস রয়েছে, সেই স্যাম্পল ভ্যালুসগুলো n যখন লার্জ হতে থাকবে তখন আমরা তাদেরকে এখানে পেতে থাকব। তাহলে n যত বেশি হবে, অর্থাৎ স্যাম্পল সাইজ যত বেশি হবে, এইগুলো যে আমাদের যে ফিগারটা দেখছো, এই ফিগারটা ক্রমশ আমাদের এইরকম অর্ডিনেটের সংখ্যা বৃদ্ধি পাবে, আর এই অর্ডিনেটসগুলো নিজেদেরকে চেঞ্জ করে পপুলেশনের মতো তৈরি করবে। তাই এই ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল এটা ভীষণ গুরুত্বপূর্ণ, অর্থাৎ পপুলেশনটাকে তৈরি করে, একটা আভাস পায় পপুলেশনটা কীরূপ। যেমন ধরো একটা ছোট্ট একটা এক্সাম্পল হলে হয়তো বুঝতে সুবিধা হবে। আমরা একটা নিচ্ছি, ধরো সাপোজ আমরা তো জানি যে কোনো জীবাশ্ম যখন পাওয়া যায়, তো আমরা তো অনেক সময় ওই প্রাণীদের হাড়গুলো দেখতে পাই, হাড়গুলো উদ্ধার করতে পারি, বাকি তো উদ্ধার করতে পারি না। তো ওই হাড়গুলোকে আমরা যদি একটু সাজিয়ে দিই, কীভাবে সাজাবো বলে তো, না ওরা ওই হাড়গুলো যেভাবে কাঠামো একটা প্রাণী তৈরি করে, আমরা সেই অনুসারে ওদেরকে পরপর সাজিয়ে যদি তৈরি করি, তাহলে দেখব যে একটা প্রাণীর একটা
স্ট্রাকচার তৈরি হচ্ছে। তাহলে ওই হাড়গুলোকে সাজানোর ফলে তাহলে একটা প্রাণীটা অ্যাকচুয়ালি কেমন ছিল, সেটা কি সাপের মতো, পাখির মতো, মানুষের মতো, হাতির মতো, আমরা কিন্তু ইজিলি পার্থক্য করতে পারবো। এটা একটা স্যাম্পল। আমরা সব হাড়গুলো কিন্তু পাইনি, কিছু টুকরো পেয়েছি। সেই টুকরোগুলোকেই আমরা একটু সাজিয়ে, যেই সাজিয়ে ফেলেছি তখনই আমাদের মাথায় এসে গেছে যে এইটা এইরকম আকৃতির হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। স্যাম্পলটা কি আমরা জানি যে পপুলেশনের থেকে একটা ক্ষুদ্র পার্ট তুলে নেওয়া হয়, আর এই ক্ষুদ্র পার্ট থেকে পপুলেশনকে তৈরি করার চেষ্টা করা হয়। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাই স্যাম্পল ডিস্ট্রিবিউশনটা এই জায়গাটা আমরা এরপরে অনেক জায়গায় ব্যবহার করব। তাহলে আজকে এই পর্যন্ত। সামনের দিন আবার উপস্থিত হব নতুন অংশ নিয়ে।